আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান খান। আমি মেডিসিন এবং কিডনি বিশেষজ্ঞ। আমি এফএস কমপ্লিট করেছি এবং এমডি কমপ্লিট করেছি নেফ্রোলজিতে। বর্তমানে একটি কোভিড হসপিটালে চিকিৎসারত আছি। আজকে আমরা আসলে যে বিষয়টি চেষ্টা করব সেটা হচ্ছে জিপি প্র্যাকটিসের জন্য কিডনি এবং ইউরোলজি এই বিষয়ের উপর বেসিক যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করবো, যেন আপনারা যখন জিপি প্র্যাকটিস করতে যাবেন তখন যেন আপনাদের এই জিনিসগুলো আপনাদেরকে সম্মুখ সহযোগিতা করে। তো চলেন আমরা আজকে শুরু করি আমাদের লেকচার আজকে নেফ্রোলজি এবং ইউরোলজির উপরে। ঠিক আছে, তো যে জিনিসগুলো আমরা আসলে আজকে হাইলাইট করার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমরা লেকচারটাকে কয়েকটা অংশে ভাগ করে নিয়েছি, যে আমরা কীভাবে পড়বো, কী পড়বো, কতটুকু পড়বো। এই লেকচারটি করার আগে কিন্তু আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে আপনার একটা নিজস্ব আইডিয়া লাগবে যে আমি কি শিখতে চাচ্ছি আজকে লেকচার থেকে, আমার কতটুকু দরকার। আপনাকে কিন্তু আমি যেমন একটি টার্গেট সেট করতেছি, আমি চেষ্টা করবো আপনাদেরকে জিনিসগুলো জানানো, ঠিক একইভাবে কিন্তু আপনাদেরকেও একটি টার্গেট সেট করতে হবে যে আমি কি চাচ্ছি আজকে এই লেকচার থেকে জানার জন্য, আমার কতটুকু দরকার, আমি কতটুকু নিব, তাহলে আমার কোথায় ডিফিসিয়েন্সি আছে, আমার কোন জায়গাগুলো আমাকে ডেভেলপ করতে হবে। এই জিনিসগুলো যদি আপনি অ্যাড্রেস করতে না পারেন তাহলে লেকচারটা করাটা কিন্তু খুব একটা ফ্রুটফুল হবে না। এবং এই লেকচার করার সময় সাথে সাথে আপনাদের যেখানে প্রশ্ন জাগবে, যেখানে কনফিউশন থাকবে, আপনারা যদি সেটা নোট ডাউন করে রাখেন, পরবর্তী সেই জিনিসগুলো নিয়ে আমরা খুব সুন্দর ডিসকাশন করতে পারবো। সেটা সুবিধা হবে, আপনারও সুবিধা হবে, আমাদের সুবিধা হবে। তো আমি চাচ্ছি আপনারা লেকচারটা এনজয় করে লেকচারটা মনোযোগ দিয়ে করেন এবং এখান থেকে যে সমস্যাগুলো ফেস করেন সেগুলো আমাকে যদি জানান, আমার সাথে শেয়ার করেন, তাহলে আমরা সেগুলো পরবর্তী ডিসকাস করতে পারবো। তাহলে আমরা চলুন আজকে শুরু করে দিই আমরা কীভাবে আজকে লেকচারটি শুরু করবো। প্রথম কথা হচ্ছে স্টে সেফ। দেখুন, কোভিডের সময় এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা সময় আমরা অতিক্রম করছি। আমাদের ডক্টরদের জন্য এখন যে জিনিসটি সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে স্টে সেফ। কারণ আপনি যদি সেফ থাকেন, আমার 10টা রোগী সেফ থাকবে, আমি 10টা রোগীকে সার্ভিস দিতে পারবো। সুতরাং ঘরে থাকুন, নিরাপদ থাকুন, যখন কর্মস্থলে থাকবেন অবশ্যই নিজের নিরাপত্তা সবার আগে পালন করেন এবং নিরাপদ থাকুন। চলুন আমরা আজকে লেকচারে ঢুকে যাই। আমরা কোন কোন বিষয়ের উপর আলাপ করবো আজকে? মেনলি আমরা যে জিনিসগুলো আলাপ করার চেষ্টা করবো সেটা হচ্ছে প্রেজেন্টিং কমপ্লেন্স অফ রেনাল ডিজিজ। দেখুন, একটা কিডনি রোগী আপনার কাছে কি কি সমস্যা নিয়ে আসবে, আমরা সেই জিনিসগুলো নিয়ে চেষ্টা করবো আলাপ করার। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যে রেনাল ডিজিজ, আমরা কিছু রেনাল ডিজিজ নিয়ে আলাপ করবো, যে এই রোগগুলো সম্বন্ধে আমাদের কতটুকু জানতে হবে, কিভাবে আমরা রোগগুলো চিকিৎসা দিয়ে থাকবো। ইউরোলজিক্যাল ডিজিজ, কিছু ইউরোলজিক্যাল ডিজিজ আমরা জানার চেষ্টা করবো। ডায়ালিসিস সম্বন্ধে আমরা প্রাথমিক একটা ধারণা নেওয়ার চেষ্টা করবো। ট্রান্সপ্লান্টেশন নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। ডিসলিপিডি নিয়ে কিছু কথা বলবো এবং সর্বোপরি কোভিড এবং রেনাল ডিজিজ, এই কোভিড-19 সিচুয়েশনে কিভাবে রেনাল ডিজিজ হচ্ছে, কিডনি সিস্টেম কিভাবে কোভিডের মাধ্যমে আক্রান্ত হচ্ছে, আমরা এই জিনিসগুলো নিয়ে একটা বেসিক আইডিয়া নেওয়ার চেষ্টা করবো। তাহলে আমরা চলুন আমরা একটা করে শুরু করি। প্রথমত হচ্ছে প্রেজেন্টিং কমপ্লেক্স। দেখেন, আপনি যে কোনো ডিজিজ নিয়ে, যে কোনো সিস্টেম নিয়ে যখন পড়াশোনা করার চেষ্টা করবেন বা যে কোনো সিস্টেমের রুগী যখন ডিল করার চেষ্টা করবেন, শুরুতে কিন্তু আপনার জানতে হবে যে এই সিস্টেমের রুগী আপনার কাছে কি নিয়ে আসবে। ঠিক আছে, যদি আপনি ক্লিয়ার থাকেন তাহলে সুবিধা হবে কি, যে এই সিমটমগুলো নিয়ে যখন রুগী আসবে আপনি খুব সহজে ধরতে পারবেন যে এটা আমার নেফ্রোলজিক্যাল সিস্টেমের রুগী, এটা আমার ইউরোলজিক্যাল ডিজিজ, এটা আমার কার্ডিওভাস্কুলার ডিজিজ, এটা আমার অন্যান্য রেসপিরেটরি ডিজিজ। তার মানে আপনাকে এই সিমটম অ্যানালাইসিসগুলো, প্রেজেন্টিং কমপ্লেন, এই সিমটমগুলো যে যত ভালো অ্যানালাইসিস করতে পারবেন সে তত ভালো জিপি প্র্যাকটিস করতে পারবেন। সুতরাং আমাদেরকে এই প্রতিটি কমপ্লেন সম্বন্ধে রুগী আমাকে একটা পরিষ্কার ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, তাহলে কিন্তু আমি রুগীকে একটা ভালো সার্ভিস দিতে পারবো। তাহলে শুরুতে আমরা চেষ্টা করবো যে এই প্রতিটি সিমটম, রুগীদের প্রতিটি এই কমপ্লেন নিয়ে আমরা ডিটেলস আলাপ করার চেষ্টা করবো, নাম্বার 1। দ্বিতীয়ত আমরা যেটা বললাম কিছু আগে, যে আমরা কিছু কিডনি ডিজিজ নিয়ে কথা বলবো। এই কিডনি ডিজিজগুলো একেআই, সিকিডি, গ্লোমেরোনেফ্রাইটিস, এডিপিকিডি, ইউরিনারি ইনফেকশন, রেনাল স্টোন ডিজিজ, ডিএপি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, এই সবগুলো ডিজিজ সম্বন্ধে আমরা একটা একটা করে আলোকপাত করার চেষ্টা করবো। তৃতীয়ত আমরা যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে সেটা হচ্ছে এই লেকচারটা করে আমাকে যে জিনিসটাকে আমাকে ক্লিয়ার হতে হবে সেটা হচ্ছে হোয়েন টু রেফার। এই জিনিসটা হচ্ছে আমাদের খুব নেগলেক্ট একটা জিনিস, যেটা আমাদের জন্য খুবই দরকার। এই জিপি প্র্যাকটিসের আমাদের অন্যতম একটা প্রধান টার্গেট কিন্তু এটাই, যে প্রপার রেফারেল সিস্টেম গড়ে তোলা। সেটার জন্য আমাকে অবশ্যই জানতে হবে যে হোয়েন টু রেফার এ পেশেন্ট, আমি কখন একটা রুগীকে একজন নেফ্রোলজিস্টের কাছে বা ইউরোলজিস্টের কাছে রেফার করে দিব, সেটি কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই রেফারেল সিস্টেমটা আমার গড়ে তোলার জন্য আপনারা অবশ্যই লেকচারে খেয়াল করবেন যে কখন এবং কোন অবস্থায় আমি রুগীদেরকে রেফার করবো, আমি কতটুকু পর্যন্ত জিপি প্র্যাকটিস করবো, রুগীকে রাখবো আমার চেম্বারে, কখন আমি তাকে রেফার করে দিব। তাহলে আমরা শুরুতে যেটি বললাম, যে শুরুতে তাহলে আমরা চেষ্টা করবো যে রেনাল এই সিস্টেমের বিভিন্ন কমপ্লেনগুলো নিয়ে রুগীরা কিভাবে আমাদের কাছে প্রেজেন্ট করে এবং কিভাবে আমরা সেই সিমটমগুলো অ্যানালাইসিস করবো। শুরুতে হচ্ছে কমন যে সিমটমটা আমাদের কাছে রুগী আসে সেটা হচ্ছে ইডিমা। দেখেন, ইডিমা নিয়ে হচ্ছে আপনার কাছে যে যখনই আমাদের দেখবেন রুগীদের যখন হাত পা ফুলে যায়, আপনার সাথে সাথে সুইলিং আপনার কাছে চলে আসবে, ডাক্তার সাহেব আপনার তো কি মতো কিডনি বিকল হয়ে গেছে, কেন? যে আমার হাত পা ফুলে গেছে। আমাদের দেশে কমন কিন্তু এটা, হাত পা ফুলে গেলে আমাদের রুগীরা মনে করে আমার কিডনি আক্রান্ত হয়ে গেছে। তাহলে আমাকে কিন্তু ডিফারেন্সিয়েট করতে হবে যে এই যে হাত পা ফুলে গেল, এই সুইলিংটা কি ডিউ টু কিডনি ডিজিজ অর কার্ডিওভাস্কুলার ডিজিজ অর আদার। তাহলে আমাকে ফার্স্টে কাজ হচ্ছে আমাকে ডিফারেন্সিয়াল করা, কারণ কিন্তু সবার প্রথমে রুগীটা আপনার কাছে চলে আসবে হাত পা ফুলে গেলে, সুইলিং নিয়ে ফার্স্ট আপনাকে কিন্তু ডিল করতে হবে জিনিসটা। তাহলে আমরা জাস্ট একটু সংক্ষেপে চেষ্টা করবো কিভাবে আমরা এই রুগীটাকে ইভ্যালুয়েট করবো। শুরুতে দেখেন, ইডিমার কজ যদি আমি হিসেবে চিন্তা করি, আমাকে শুরুতে যেটা করতে হবে, ইডিমা যখন থাকবে আমার এটা কিডনি ডিজিজের জন্য কিনা, সেটার জন্য বাকি ডিজিজগুলো এক্সপ্লোরের জন্য আমাকে এই কয়েকটা জিনিস হিস্ট্রি পেশেন্টকে নিতে হবে। যেমন দেখেন, প্রথমে রুগীকে আমরা সিএলডি সম্বন্ধে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবো, সিম্পল জিনিস, আপনার কি হেমাটোমেসিস ছিল, ম্যালেমা ছিল, জন্ডিস ছিল, অ্যাবডোমিনাল পেইন ছিল,
তার বিসি কোনো ইনফেকশন ছিল, যদি এগুলো থাকে তাহলে হচ্ছে আমি তাকে রুগীটাকে সিলড কিনা সেই বিষয়ে আমাকে চিন্তা করবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে দেখেন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর নিয়ে কখন আমি চিন্তা করবো? যখন হচ্ছে একটা রুগী আপনার কাছে আসে বলবে আমার রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, আমার ব্রিথলেসনেস আছে, আমার চেস্ট পেইন আছে, আমার অর্থোপনিয়া আছে, তখন আমি চিন্তা করবো যে এই সুইলিংটা ডিউ টু এই কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর কিনা। নাম্বার 3, হাইপোথাইরয়েডিজম। আরেকটা ইম্পর্টেন্ট কারণ, রুগী কি নিয়ে আসবে আপনার কাছে? রুগী আপনার কাছে নিয়ে আসবে যে আমার সাডেন ওয়েট গেইন হচ্ছে, আমার হচ্ছে লেথার্জি মনে হচ্ছে, আমার হচ্ছে পেশেন্টের কনস্টিপেশন নিয়ে আসতে পারে, ফিমেল পেশেন্টের মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি নিয়ে আসতে পারে, ভয়েস চেঞ্জ নিয়ে আসতে পারে। এই কমপ্লেনগুলো নিয়ে যদি আপনার কাছে আসে তাহলে আপনি চিন্তা করবেন যে ওয়েদার দিস সুইলিং মে বি ডিউ টু হাইপোথাইরয়েডিজম। নাম্বার 4, ড্রাগ কজ, যেটা হচ্ছে ইগনোর করি আমরা অনেক বেশি। দেখবেন একটা পেশেন্ট আপনার কাছে আসলো, আপনি প্র্যাকটিস করার সময় পাবেন, আপনার কাছে আসলো এসে বললো যে ডাক্তার সাহেব আমার পাটা ফুলে যাচ্ছে, কতদিন ধরে? 1 মাস ধরে পা ফুলে যাচ্ছে। তখন আপনি অনেক হিস্ট্রি নিলেন কিন্তু কোনো কিছু করে আপনি কোনো দেখলেন যে আপনি ডিফারেন্সিয়েট করতে পারতেছেন না। সিম্পল একটা জিনিস, আপনি রোগীকে জিজ্ঞেস করতে হবে আপনি কি ওষুধ খাচ্ছেন। দেখা গেল যে পেশেন্ট দীর্ঘদিন ধরে এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার খাচ্ছে তার হাইপারটেনশনের জন্য। তাহলে আপনি যদি জানেন যে অ্যামলোডিপিনের জন্য আমার এরকম সোয়েলিং হতে পারে, ব্যাটালিডিমা হতে পারে, তাহলে আপনি ডেফিনেটলি ড্রাগটা বন্ধ করলে সোয়েলিং ভালো হয়ে যাচ্ছে। সিম্পল একটা জিনিস। একই সাথে দেখলেন যে পেশেন্ট স্টেরয়েড পাচ্ছে, সে তার বঙ্কিয়াল অ্যাজমা বা অন্য একটা কোনো ডিজিজের কারণে সে স্টেরয়েড পাচ্ছে দীর্ঘদিন ধরে, স্টেরয়েড থেকে সোয়েলিং হতে পারে। তার মানে সোয়েলিং এর পেশেন্টদের এই ড্রাগ কস্টটা ইভ্যালুয়েশন করাটা খুব গুরুত্বপূর্ণ, এটি একটু মাথায় রাখতে হবে। তারপর আসে ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশন তো খুব সহজেই একটা পেশেন্ট যখন আসবে দেখলেন পেশেন্টটা অ্যাকিক হয়ে আছে, পেশেন্টের এনিমিক হয়ে আছে, পেশেন্টের স্কিন কন্ডিশন খুব ড্রাই, হেয়ার কন্ডিশন খুব ড্রাই, পেশেন্টের আপনি বিভিন্ন ভিটামিন এবং মিনারেলের ডিফিসিয়েন্সি ফিচারগুলো যখন দেখেন তখন আপনি ইজিলি ডায়াগনোস করতে পারবেন যে দিস ইজ মেবি ডিউ টু এ ম্যালনিউট্রিশন। তাহলে এই সবগুলো জিনিস যখন আপনি ইভ্যালুয়েশন করলেন যে না আমার এই কারণগুলো কোনোটাই নাই, তখন আমি চিন্তা করবো কি, তখন মেবি আমি চিন্তা করবো যে দিস মেবি ডিউ টু রেনাল কজ। তাহলে একটা সুইলিং এর পেশেন্ট যখন আমার কাছে আসবে, আমার ফার্স্ট কাজ হচ্ছে আমি রুগীটাকে এই সবগুলো ডিফারেন্সিয়াল জিনিসগুলো আমি তাকে একটার পর একটা এক্সপ্লোর করে নিব। যদি দেখি এইটার কোনো কারণ নেই, তখন আমি চিন্তা করবো যে ওয়েদার মেবি ডিউ টু দিস ইজ সুইলিং মেবি ডিউ টু রেনাল কজ। তখন আমি কি করবো? দেখেন একটা রেনাল ডিজিজের কজগুলো পেশেন্ট আপনার কাছে কি নিয়ে প্রেজেন্ট করবে? কমনলি আপনাকে যে কমনলি থাকবে সেটা হচ্ছে রুগী আপনাকে বলবে যে আমার ফ্রদি ইউরিন ফ্রদি, আমার প্রস্রাব ফেনা ফেনা হচ্ছে। দ্বিতীয়ত বলতে পারে যে রেড কালার হ্যামাচুরিয়া, অথবা ডিক্রিজ ইউরিন আউটপুট, তার অলিগুরিয়া বা এনুরিয়ানি পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তাহলে একটা সোয়েলিং এর পেশেন্ট যদি এই ধরনের রেনাল কমপ্লেন করে, এই রেনাল সিমটমগুলো থাকে, তখন আপনি একটা আইডিয়া করতে পারবেন দিস সোয়েলিং মে বি ডিউ টু রেনাল কজ। তাহলে আপনি এখন হিস্ট্রি নিয়ে আপনি কনফার্ম হলেন যে এই পেশেন্টের সোয়েলিংটা রেনাল ডিজিজের কারণে। আপনি আরেকটু সোয়েলিংটা নিয়ে আরেকটু ভালো হিস্ট্রি নেন যে সোয়েলিংটা ফার্স্ট কোথায় এপিয়ার করছে। আমাদের কিডনি রোগীগুলো দেখা যায় যে পেরিঅরবিটাল, এই পেরিঅরবিটাল রিজনে সোয়েলিংটা ফার্স্ট এপিয়ার করে, ফলোড বাই এখানে মাউথ হতে পারে, লিক হতে পারে। বাকিটা রোগীরা আমাদের আসলে ভালো ক্লু দিতে পারে না, কিন্তু পেরিঅরবিটাল সোয়েলিংটা খুব ক্যারেক্টারিস্টিক্স থাকে এই ধরনের রেনাল ডিজিজ পেশেন্টের ক্ষেত্রে। তাহলে আপনি যখন এই হিস্ট্রির মাধ্যমে কনফার্ম হলেন যে দিস ইডিমা ইজ ডিউ টু রেনাল কজ, এইবার আপনি রোগীকে ইভালুয়েশন করতে হবে। আপনি কতটুকু ইভালুয়েশন করবেন দেখেন। সেকেন্ড হচ্ছে যখন আপনি পেশেন্টকে কিছু ইনভেস্টিগেশন দিবেন, আমি বেসলাইন কিছু ইনভেস্টিগেশন পেশেন্টকে করবো। কি করবো? একটা ইউরিনারিমি, ইউরিনারিতে আপনি কি দেখবেন? হ্যামাচুরিয়া আছে কিনা, প্রোটিনুরিয়া আছে কিনা। একটা সিরাম অ্যালবুমিন, কি হবে? সিরাম অ্যালবুমিনটা ডিক্রিজ হতে পারে। সিরাম ক্রিয়েটিনিন, রেনাল ফাংশন, পেশেন্টের একে কিনা, সিকিডি কিনা, 24 আওয়ার ইউটিপি। এই 24 আওয়ার ইউটিপিটা আমাদের হয়তো আপনি যেখানে প্র্যাকটিস করেন সেখানে অ্যাভেলেবেল নাও হতে পারে, সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে পরবর্তীতে আমরা কোনো টার্সিয়ারি লেভেল হসপিটাল থেকে আমরা করতে পারবো। তাহলে এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা কনফার্ম হতে পারবো যে দিস সুইলিং ইজ ডিউ টু রেনাল কজ। এখন একটা সুইলিং পেশেন্ট নিয়ে আসলো, আপনি কনফার্ম করলেন এটা যে রেনাল ডিজিজের কারণে। এখন পেশেন্টকে ইনভেস্টিগেশন করতে দিয়ে তো আপনি ছেড়ে দিতে পারবেন না, তাকে কিছু ওষুধ আপনাকে দিতে হবে। আপনি তাকে কি ওষুধ দেবেন? কমনলি আমরা যেটা করে থাকি যে এই রোগীটাকে আমরা দুইটা কাজ করবো। একটা হচ্ছে তাকে ফ্লুইড রেস্ট্রিকশন করে দিব। ফ্লুইড রেস্ট্রিকশন কতটুকু করবো এই ব্যাপারে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। তাহলে আপনাকে ফ্লুইড রেস্ট্রিকশন করবো এক। দ্বিতীয় হচ্ছে তাকে একটা ফুলসেমাইড ট্যাবলেট, দেখেন এই যে ফুলসেমাইড 40 মিলিগ্রাম ফুলসেমাইড ট্যাবলেট, এটা লেসিক্স নামে বা ফুসিক নামে যে কোনো অন্যান্য ব্র্যান্ডের নামে পাওয়া যায়, সেটা আমরা 110 অথবা 220। কখনো আমরা ফুলসেমাইডটা রাতে দিব না, কারণ আপনারা জানেন যে এটা ইউরিনের পলিউরিয়া করতে পারে, ফ্রিকোয়েন্সি বাড়াতে পারে। যেহেতু এটা পলিউরিয়া করতে পারে, এই ড্রাগটা আমরা চেষ্টা করবো সকাল এবং দুপুরে বা বিকালে দেওয়ার জন্য, রাতে এই ড্রাগটা আমরা দিব না। এখন যদি কতটুকু দিব? এই 40 মিলিগ্রাম ট্যাবলেটটা ফুলসেমাইড 40 মিলিগ্রাম, এটা আমরা দিতে পারি 110। যদি রোগীর ব্লাড প্রেশার ভালো থাকে, ইলেকট্রোলাইট কোনো ইমব্যালেন্স না থাকে, সেটা 220 পর্যন্ত আপনি দিতে পারেন। কতদিন দিবেন? আপনি 3 to 5 ডেজ দিয়ে রাখেন। 3 থেকে 5 দিনের মধ্যে দেখবেন যে রোগীর সুইলিংটা ইডিমা ডিসিপিয়ার করে গেছে। তাহলে আমি চিকিৎসা কি করবো? আমি তাকে ফুড রেস্ট্রিকশন করবো এক। দ্বিতীয় হচ্ছে তাকে আমি ফুলসেমাইড ট্যাবলেট দিব। এই দুইটার মাধ্যমে আমি রোগীটাকে চিকিৎসা করার চেষ্টা করবো। এবং একই সাথে যখন আমি রোগীটাকে ইনভেস্টিগেশনগুলো পাঠিয়ে দিব, তাহলে আপনার যখন ফলো আপে যখন রোগীটা আসবে তখন দেখলেন যে আলহামদুলিল্লাহ তার সুইলিংটা ডিসিপিয়ার করে গেছে, আর ইনভেস্টিগেশনের রিপোর্টটা ইউরিনারি ক্রিয়েটিনিন, এটিপি, এই রিপোর্টগুলো দেখে আপনি কনফার্ম হতে পারলেন যে কেন তার এই সুইলিং ডেভেলপ করলো। তারপর সেই কারণের আমরা চিকিৎসা করবো। সেই কারণগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে স্লাইডগুলোতে আমরা আলাপ করবো, পর্যায়ক্রমে আলাপ করে যাবো। ঠিক আছে? তাহলে আমরা যে জিনিসটা ভালো করে খেয়াল রাখতে হবে যে একটা পেশেন্টকে এই ফুলসেমাইড দেওয়ার আগে আমি চেক করবো তার ব্লাড প্রেশার এবং ইলেকট্রোলাইট। কারণ আপনারা জানেন যে ফুলসেমাইড কি করতে পারে? হাইপারটেনশন করতে পারে। ফুলসেমাইড কি করতে পারে? হাইপোক্যালিমিয়া করতে পারে, হাইপোনেট্রিমিয়া করতে পারে। তাহলে আমাকে অবশ্যই জিনিসগুলো খেয়াল করতে হবে। বিশেষ করে ওল্ড এজের পেশেন্টের ক্ষেত্রে ফুলসেমাইডগুলো দেওয়ার ক্ষেত্রে আমাকে অবশ্যই ব্লাড প্রেশার এবং ইলেকট্রোলাইটটা চেক করে নিতে হবে। দ্বিতীয়ত আসেন পেশেন্ট আমাদের কাছে পরবর্তী আর কি কমপ্লেন নিয়ে আসে। অন্যান্য যে কমন যে কমপ্লেন নিয়ে আপনার কাছে এনুরিয়া অথবা অলিগুরিয়া।
পেশেন্ট রুগী কি বলবো আপনাকে যে ডাক্তার সাহেব আমার তো প্রস্রাব হচ্ছে না, 6 ঘন্টা ধরে প্রস্রাব হচ্ছে না, 8 ঘন্টা ধরে প্রস্রাব হচ্ছে না, অথবা বলতে পারে যে রুগী যে আমার প্রস্রাব আগে যে পরিমাণ হতো তার চেয়ে অনেক পরিমাণ কমে গেছে। আপনার চেম্বারে সে রুগী যখন এই ধরনের কমপ্লেন করবে তখন আপনাকে এইখানে খুব হিস্ট্রিটা খুব মেডিকুলাসলি নেওয়া খুব জরুরি। এই অ্যানুরিয়া বা অলিগুরিয়ার ক্ষেত্রে দেখেন আমাকে কিন্তু হিস্ট্রি সব কিছুর ক্ষেত্রে, আপনি চেম্বার প্র্যাকটিসের ক্ষেত্রে, জিপি প্র্যাকটিসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে হিস্ট্রি টেকিং, যেটা আমরা সবচেয়ে কম সময় দিয়ে থাকি। আপনাকে রুগীটাকে সুন্দর করে ইভ্যালুয়েশন করতে হবে বাই হিস্ট্রি টেকিং অ্যান্ড এক্সামিনেশন, দেন হচ্ছে ইনভেস্টিগেশন। এখানে কিন্তু আমাদের বড় একটা লেগিংস। সুতরাং আমরা চেষ্টা করবো যে এই রুগীগুলোর সিমটম অ্যানালাইসিসটা ভালো মতো করার জন্য। তাহলে দেখেন আমরা কি করবো, আমরা রুগীকে হিস্ট্রি নিব যে তার কোনো ডিক্রিজ ইউরিন ইনটেক আছে কিনা। পেশেন্টের যদি ইনটেকই কম হয়, মনে করেন যে একটা পেশেন্ট সারাদিনে পানি খায় 1 লিটার, আধা লিটার, তাহলে তার আউটপুট কতটুকু হবে? ডেফিনেটলি তার অলিগুরিয়া থাকবে, এনুরিয়া থাকবে। তাহলে আমাকে ফার্স্ট হিস্ট্রি নিতে হবে যে আপনি দৈনিক কতটুকু পানি খান। দ্বিতীয়ত হচ্ছে যে ওয়ার্ক ইন হাই এম্বিয়েন্ট টেম্পারেচার, মানে কি একটা রুগী দেখলেন যে কারখানায় চাকরি করতেছে, যেখানে অনেক টেম্পারেচার অনেক বেশি, বাইরের টেম্পারেচারও দেখলেন অনেক বেশি, ফলে কি হবে? ফলে এই হাই টেম্পারেচারের কারণে তার কিন্তু ইনসেন্সিবল লসটা কিন্তু অনেক বেশি হবে, তাহলে তার ইউরিন আউটপুট কমে যাবে। তাহলে আমাকে কি করতে হবে যে তার এই ধরনের কোনো হাই এম্বিয়েন্ট টেম্পারেচারে সে কাজ করে কিনা, সেক্ষেত্রে তার ফ্লুইড ইনটেক সে পরিমাণ আছে কিনা সেটা আমাদের হিস্ট্রি নিতে হবে। 3 নম্বর দেখেন ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনো রিটেনশন অফ ইউরিন, এটা একটা কমন জিনিস। আপনি দেখলেন যে তার বিপি ছিল, পোস্টেড অ্যালার্জমেন্ট ছিল, সেটার কারণে তার হচ্ছে রিটেনশন হয়ে ডেভেলপ করে গেছে, তার ইউরিন আউটপুট থাকবে কোথেকে? আপনি সিম্পল রুগীর পেটে হাত দেন, দেখবেন যে ব্লাডারটা পালপেবল, কনফার্ম হয়ে গেলেন কি যে রিটেনশন আছে। আপনি একটা ক্যাথেটার করে দিলেন, রুগী ভালো হয়ে গেল, সিম্পল জিনিস। 3 নম্বর দেখেন একেআই। একেআই এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে দেখেন একেআই আমরা ডিটেলস পড়বো, যেহেতু হাইপোভলিমিয়া, ভমিটিং, ডায়রিয়া, হ্যামোরেজ। একটা পেশেন্ট 3-4 দিন ধরে দেখলেন যে একটু ওয়াটারি ডায়রিয়া নিয়ে ভুগতেছে, আপনার কাছে যখন আসলো যে ডাক্তার সাহেব আমার 3 দিন ধরে ডায়রিয়া, সাথে এখন আজকে দেখতেছি আমার প্রস্রাব কমে গেছে, আপনি বুঝলেন যে তার হাইপোভলিমিয়ার কারণে তার একেআই, পিরিয়ানাল একেআই ডেভেলপ করে গেছে। একটা পেশেন্ট আসলো ফিভারের পেশেন্ট, আপনারা জানেন যে ফিভারের কারণে কি হয়? ডিহাইড্রেশন হয়, রোগীরা পানি কম খায়, তখন কি হয়? এই পিরিয়ানাল একেআই নিয়ে পেশেন্ট আপনার কাছে আসতে পারে, পেশেন্ট অলিগুরিয়া বা এনুরিয়া নিয়ে আসতে পারে, সেপ্টিসেমিয়া আসতে পারে। তাহলে রেনাল স্টোন ডিজিজ ছিল তার, সেই রেনাল স্টোন ইম্প্যাক্ট হয়ে তার হচ্ছে আপনার অবস্ট্রাকশন হয়ে গেছে, বাইলেটারাল ইউরেট্রিক অবস্ট্রাকশন, পেশেন্ট এনুরিয়া আপনার কাছে আসতে পারে। তাহলে একটা এনুরিয়ানের পেশেন্ট যখন আসবে তখন আমাকে তার আন্ডারলাইং এই সবগুলো কারণ ইভ্যালুয়েশন করতে হবে। চিকিৎসা কি? চিকিৎসা ডিপেন্ড করে হচ্ছে আন্ডারলাইং কজের উপর। এটার সিম্পটোমেটিক চিকিৎসা দিতে পারবেন না এক্সেপ্ট যদি অবস্ট্রাকশন থাকে। অবস্ট্রাকশন থাকলে আমি জাস্ট একটা ক্যাথেটার করে দিব, এটা দেখলে আপনি এক্সামিন করে দেখলেন ব্লাডারটা পালপেবল, আপনি একটা ক্যাথেটার করে দিলেন, ফলিস ক্যাথেটার, রোগীর অবস্ট্রাকশন রিলিফ হয়ে গেল, তারপর আপনি আন্ডারলাইং কজে ট্রিটমেন্ট করেন। তাহলে এইভাবে আমরা চেষ্টা করবো একটি অলিগুরিয়া বা এনুরিয়ার পেশেন্টকে ইভ্যালুয়েশন করার জন্য। তারপর আসেন পলিউরিয়া। পলিউরিয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে এই পলিউরিয়ার পেশেন্ট আপনার কাছে কি নিয়ে প্রেজেন্ট করবে? রুগী বলবে আপনাকে যে ডাক্তার সাহেব আমার তো বারবার প্রস্রাব হয়, অথবা এরকম বলতে পারে যে আমি রাতে তো ঘুমাতে পারি না, আমার প্রস্রাবের জন্য রাতে 4 বার 5 বার 10 বার করে আমার ঘুম থেকে উঠতে হয়। তাহলে তখন আপনি বুঝবেন যে রুগীর একটা কমপ্লেন হচ্ছে পলিউরিয়া। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন যে পলিউরিয়া থেকে আপনাকে একটা জিনিস ডিফারেন্সিয়েট করাটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এটা পলিউরিয়া না ফ্রিকোয়েন্সি মিক্সুরেশন। এই জিনিসটা আমরা কমনলি ভুল করে থাকি। রুগী আপনাকে বলবে কিন্তু যে আমার বারবার প্রস্রাব হচ্ছে, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে এটা ইভ্যালুয়েশন করা। দেখেন একটা পেশেন্টের যখন ইউরিনেটিক ইনফেকশন হয় তখন কি করে বারবার কিন্তু আর ফ্রিকোয়েন্সি মিক্সুরেশন হতে পারে। আবার মনে করেন যে একটা পেশেন্টের রেনাল স্টোন ডিজিজ আছে, সেও কিন্তু বারবার কিন্তু ফ্রিকোয়েন্সি মিক্সুরেশন হতে পারে। বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেটের এই রোগীগুলোর একটা অন্যতম প্রধান কমপ্লেনই কিন্তু ফ্রিকোয়েন্সি অফ মিক্সুরেশন। তাহলে সেটা কিন্তু পলিউরিয়া না। তাহলে আপনাকে রোগীকে জিজ্ঞেস করতে হবে আপনি যে বারবার প্রস্রাব হচ্ছে সেখানে কি প্রস্রাবের পরিমাণও কি বেশি হচ্ছে নাকি প্রস্রাবের পরিমাণ কম হচ্ছে? রোগী যদি বলে যে আমি অনেকবার প্রস্রাব হচ্ছে কিন্তু পরিমাণ কম, আপনি বুঝতে পারবেন যে এটা পলিউরিয়া না, এটা ফ্রিকোয়েন্সি অফ মিক্সুরেশন ডিউ টু আদার কজ। আমরা সেটা পরে পড়বো। আর যদি রোগী বলেন যে না আমার বারবার প্রস্রাব হচ্ছে এবং প্রস্রাবের পরিমাণও বেশি এবং সেটা সারাদিনে 3 লিটারের বেশি, তাহলে এই যদি মোর দেন যদি 3 লিটার পার ডে হয় তাহলে আমি ধরে নিব দিস ইজ এ কেস অফ পলিউরিয়া। তাহলে আমরা ফার্স্ট কাজ হচ্ছে ডিফারেন্সিয়েট দ্য পলিউরিয়া ফ্রম ফ্রিকোয়েন্সি মিক্সুরেশন। তাহলে এবার আসেন কারণের ক্ষেত্রে আমি ইভ্যালুয়েশন করবো। ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কি করবো? ফার্স্ট দেখবো রোগীর বয়স কত। দেখলেন যে ইয়াং পেশেন্ট, ফিমেল পেশেন্ট, আপনি কি চিন্তা করবেন ইয়াং ফিমেল পেশেন্টের ক্ষেত্রে আমার একটা অন্যতম প্রধান বিষয় থাকবে যে তার কোনো সাইকিয়াট্রিক ডিজিজ আছে কিনা, সাইকিয়াট্রিক ইলনেস আছে কিনা, সে কোনো স্ট্রেস, অ্যাংজাইটি, বাইপোলার ডিসঅর্ডার এই ধরনের কোনো ডিসঅর্ডার আছে কিনা। যদি একটা ইয়াং পেশেন্ট হয়, স্পেশালি ফিমেল পেশেন্ট হয় এবং এই ধরনের যদি তার সাইকিয়াট্রিক ইলনেসের কোনো হিস্ট্রি থাকে, তাহলে আমি চিন্তা করবো যে দিস মে বি ডিউ টু সাইকোজেনিক পলিডিপসিয়া, সে অনেক পানি খেয়েছে সাইকোজেনিক কারণে এবং সেখান থেকে তার পলিউরিয়া হচ্ছে। তাহলে এটা হচ্ছে নাম্বার 1। ইন কেস অফ ইয়াং এজ গ্রুপের ক্ষেত্রে আমাদের এই সাইকোজেনিক পলিডিপসিয়াটা আমরা অ্যাকসেপ্ট করে নিতে হবে। 2 নম্বর প্রধান যে কারণটা সেটা আপনি পাবেন সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। দেখেন এই ডায়াবেটিসের কারণে হচ্ছে আপনার রোগী পলিউরিয়া প্রেজেন্ট করতে হবে। একটা রোগী আপনার কাছে আসলো বললো যে আমার বারবার প্রস্রাব হচ্ছে, পরিমাণও বেশি, তখন আগে থেকে পেশেন্ট ডায়াগনোস কেস অফ ডায়াবেটিস মেলাইটাস না, তখন আপনার কাজ হচ্ছে ফার্স্ট তার একটা ওজিডিটি করে ডায়াবেটিস আছে কিনা কনফার্ম করা, অথবা ডায়াবেটিসের পেশেন্টটা পলিউরিয়া নিয়ে আসতে পারে, তখন বুঝবেন যে সম্ভবত তার ডায়াবেটিসটা আনকন্ট্রোল হয়ে আছে। 3 নম্বর হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। এটার ক্ষেত্রে দেখেন এটা কেনিয়াল আর নেফ্রোজেনিক দুইটা হতে পারে, এটা হচ্ছে আরেকটা ডিটেলস বিষয়। যদি অন্য কারণগুলো কোনো কারণের সাথে ফিট না হয় তখন আপনি ডায়াবেটিস ইনসিপিটাসের আপনার ডায়াগনোসিস রাখবেন। এখন ডায়াবেটিস ইনসিপিটাসের ক্ষেত্রে আপনাকে কিছু হিস্ট্রি, যেমন তার ক্রেনিয়ালের ক্ষেত্রে কি হয় পেশেন্টের কোনো মেনিনজিওমা অথবা ব্রেইন কোনো টিউমার অথবা হেড ইনজুরি হিস্ট্রি থাকবে, নেফ্রোজেনিক তার সিকিডি থাকতে পারে, সে কোনো অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি হতে পারে, আদার কিছু ডিজিজ আছে যে কারণে এটা হতে পারে। এই ব্যাপারে আমরা পরে ডিটেলস আলাপ করার চেষ্টা করব। 3 নম্বর হচ্ছে দেখেন পোস্ট একেআই ডায়াগনোসিস। পোস্ট একেআই ডায়াগনোসিস হচ্ছে কি একটা পেশেন্ট একেআই ডেভেলপ করলো, ওই যে বললাম ডায়রিয়া বা ভমিটিং এর কারণে তার একেআই ছিল, এখন ডায়রিয়া তার বমি ভালো হয়ে গেছে, একেআই ভালো ছিল, তার কিডনি ছিল 4, এখন কিডনিটা আস্তে আস্তে কমে যাচ্ছে। যখন এই পেশেন্টের কিডনি ইমপ্রুভ করতে থাকে তখন একটা ডায়ালিসিস হয়, সেটাকে বলি আমরা পোস্ট একেআই ডায়ালিসিস। এটা নর্মাল, আপনি জাস্ট ওই সময় পেশেন্টের ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ব্যালেন্সটা ঠিক রাখেন, পেশেন্ট নর্মাল চলে আসবে।
তাহলে সেটা একটা হতে পারে যে পোস্ট একেআই এর পরে যখন পেশেন্ট রিকভারি করে সেই রিকভারি ফেজে একটা ডায়ালিসিস ফেজ আসতে পারে। 4 নম্বর হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, আপনি গ্রামে প্র্যাকটিস করতে গেলে পাবেন জেস্টেশনাল ডায়াবেটিস ইনসিপিটাস। সেটা হচ্ছে কি, একটা মহিলা যখন প্রেগন্যান্সিতে সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টারে থাকে তখন একটা জেস্টেশনাল ডায়াবেটিস ইনসিপিটাস হতে পারে। তার মানে একটা প্রেগন্যান্সির ক্ষেত্রে সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টারের ক্ষেত্রে আমার একটা পলিউরিয়া নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এখানে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, রোগীকে আমরা এশিওর করবো ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা আমরা থাকে সেটা ম্যানেজ করবো, এবং রোগীকে এশিওর করতে হবে যে যখন প্রেগন্যান্সি পিরিয়ডটা পার হয়ে যাবে তখন এই ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা এবং এই পলিউরিয়া কারেকশন হয়ে যাবে। এটাকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস ইনসিপিটাস। তাহলে পলিউরিয়ার ক্ষেত্রে আমরা যে কারণগুলো বললাম, একটা পেশেন্ট পলিউরিয়া নিয়ে আসলে আমরা এই পেশেন্টের কিভাবে আমরা ইভালুয়েশন করার চেষ্টা করবো, এবং পেশেন্টের অবশ্যই যেটা করবো ইলেকট্রোলাইট এবং ভলিউম স্টেটাস চেক করবো। যদি পলিউরিয়ার পেশেন্ট ভলিউম স্টেটাস হাইপোভলিউমিয়া থাকে ভলিউম সাপ্লিমেন্টেশন দিব। যদি পেশেন্ট পলিউরিয়ার পেশেন্ট যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স নিয়ে আসে, হাইপোনেট্রিমিয়া হাইপোক্যালেমিয়া আসে, আমি সেটা সাপ্লিমেন্টেশন দেওয়ার চেষ্টা করবো। তাহলে এইভাবে আমরা চেষ্টা করবো একটা পলিউরিয়া রোগীর ইভালুয়েশন করার জন্য।